দর্শক, সাম্প্রতিক সময়ে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। দেশে যেমন প্রশ্নের জন্ম দিয়েছে, তেমনি সেটা বিদেশেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিদেশি গণমাধ্যমেও এটা নিয়ে খবর হয়েছে। আমরা দেখেছি সম্প্রতি ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, তারা সেখানে সাংবাদিক চন্দন নন্দী এটা নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছেন, লিখেছেন, এবং বিবিসি বাংলার বরাত দিয়ে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে সরাসরি নাকি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ফোন দিয়ে তার যে লেখা সেই লেখাটা ফেলে দেওয়ার জন্য বলেছিলেন। তাতেই বিভুরঞ্জন সরকার অনেকটা ভয় পেয়ে গিয়েছিলেন, আতঙ্কে বসবাস করছিলেন। এই ধরনের কথাবার্তা নর্থ ইস্ট নিউজ বলার চেষ্টা করছে এবং তারা বলছে বিবিসির বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে তিনি কথা বলেছেন, এমনটা দাবি করা হচ্ছে। এবং সেই দাবির প্রেক্ষাপটে দৈনিক আজকের পত্রিকাতে যে দুটো খবর নিয়ে, একটা বিভুরঞ্জন সরকার, আরেকজনের লেখা দুটো খবর আজকের পত্রিকা, দুটো নিবন্ধ আজকের পত্রিকা তার অনলাইন সমস্ত সংস্করণ থেকে ফেলে দিয়েছে, সেই ব্যাপারটাও তুলে আনছে তারা। সত্যি কি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি নিজে এই ফোন দিয়ে ব্যাপারটা ঘটিয়েছেন? এরকম অভিযোগ যখন নর্থ ইস্ট নিউজ করছে এবং বিবিসি বাংলার প্রতিবেদনেও এক ধরনের সন্দেহর তীর সেদিকে নিক্ষিপ্ত হচ্ছে, তখন আমার মনে হয় যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির এই ব্যাপারে স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া উচিত যে এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত না, যদি তিনি সম্পৃক্ত না হয়ে থাকেন। কারণ এটা সরকারের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার যে প্রেস সেক্রেটারির হস্তক্ষেপের পরে সাংবাদিক নিজের জীবনকে অনেকটা আতঙ্কের মধ্য দিয়ে অতিবাহিত করছিলেন এবং তারপরে একসময় তিনি আত্মহননের পথ বেছে নিলেন। যদি সেই ঘটনার প্রেক্ষাপটে এটা ঘটে থাকে, তাহলে এটা ভবিষ্যতে অনেক বড় বিতর্কের জন্ম দেবে। আদতে কি বলতে চাইছে নর্থ ইস্ট নিউজ, কিংবা কি বলতে চাইছে বিবিসি বাংলা, তারা বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলে কি বলতে চাইছে, এবং কোন লেখাটা নিয়ে বেশি আলোচিত হচ্ছে? বিশেষ করে 14 আগস্টে ছাপা হওয়া একটা লেখা, যেটা আগস্ট মাসকে কেন্দ্র করে, সেই লেখাটাতে আসলে কি ছিল? কেন সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করবে? সরকারের প্রেস উইং কেন হস্তক্ষেপ করবে? একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় মিডিয়া নর্থ ইস্ট নিউজ। সেখানে সাংবাদিক চন্দন নন্দী এই প্রশ্নটা তুলেছেন এবং রেফারেন্স হিসেবে তিনি বিবিসি বাংলা সহ বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকের নাম প্রকাশ না করার রেফারেন্স দিয়েছেন। সেখানে তিনি শিরোনামটা করেছেন, তাদের শিরোনামটা একটু দেখে নিন। শিরোনাম তিনি করেছেন যে, যদিও ইংলিশ পত্রিকা, বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, ইউনূসের প্রেস সেক্রেটারি কি অনলাইন সংস্করণ থেকে নিবন্ধটি সরিয়ে ফেলার জন্য বাংলাদেশি সংবাদপত্রের উপরে চাপ প্রয়োগ করেছিলেন? সেখানেই বলা হচ্ছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কাছে বারবার তার বক্তব্য জানতে আহ্বান জানানো হলেও গণমাধ্যমে মুখবন্ধ করার চেষ্টার অভিযোগ উঠলেও কোনো উত্তর তিনি দেননি। অর্থাৎ নর্থ ইস্ট নিউজ বলছে যে তারা শফিকুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু কোনো রেসপন্স তিনি করেননি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম ঢাকা ভিত্তিক আজকের পত্রিকার একজন সিনিয়র সাংবাদিকের উপরে চাপ প্রয়োগ করে 14 আগস্ট প্রকাশিত ইতিহাসের ঘটনাবহুল আগস্ট মাস শিরোনামে একটি নিবন্ধ বাংলা দৈনিকের অনলাইন সংস্কার থেকে সরিয়ে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন, এই কথা তারা বলছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে শফিকুল আলম আজকের পত্রিকার সিনিয়র সাংবাদিককে ফোন করেছিলেন, যিনি অবশেষে প্রেস সচিবের চাপ এবং হুমকির কাছে নতি স্বীকার করেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলছে, তারা আবার বিবিসিকে রেফার করছে, যেটা সেখানে বলছে যে প্রেস সচিবের কার্যালয় সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যু এবং তার আশেপাশের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকে।
অর্থাৎ প্রেস উইং থেকে বিভুরঞ্জন সরকারের মৃত্যু নিয়ে কোনো ধরনের মন্তব্য করা হয়নি। নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে আলমকে বারবার ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি। ঢাকার মিডিয়া মহল নর্থ ইস্ট নিউজকে নিশ্চিত করেছে যে 14 আগস্ট 2024 তারিখে প্রেস সচিবের দায়িত্ব নেয়ার পর থেকে শফিকুল আলম নাকি তার পছন্দের সাংবাদিক নিয়োগের জন্য বেশ কয়েকটি সংবাদপত্র এবং মিডিয়ার আউটলেটের উপরে চাপ প্রয়োগ করেছেন, এমন দাবি নর্থ ইস্ট নিউজ করছে। ঢাকার বেইলি রোডের কাছে সিদ্ধেশ্বরীর বাড়ি ছেড়ে যাওয়ার একদিন পর 22 আগস্ট নারায়ণগঞ্জের কলাগাছা ইউনিয়নের মেঘনা নদীতে বিভুরঞ্জন সরকারের মরদেহ পাওয়া যায়। 71 বছর বয়সী সরকার আজকের পত্রিকার একজন সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। 22 আগস্ট ভোরে তার একটি লেখা খোলা চিঠি বিডি নিউজে প্রকাশিত হয়। এই ব্যাপারগুলো নিয়েই তারা যেটা বলছে সেটা হচ্ছে যে 14 আগস্ট একটা নিবন্ধ ছাপা হয় এবং সেই নিবন্ধের ব্যাপারে যেটা তারা সেই নিবন্ধের স্ক্রিনশটও প্রকাশ করেছে। সেই স্ক্রিনশটে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে শিরোনাম যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে যে ঘটনাবহুল আগস্টে মানে পাকিস্তান আমল থেকে আগস্টে কি ঘটনা ঘটেছে সেই ব্যাপারগুলো তুলে আনা হয়েছে এবং সেখানে দেয়া হয়েছে কলকাতার দাঙ্গার ছবি, দেয়া হয়েছে 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের ছবি, 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ছবি, 24-এর 5 আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের যে বিজয় উদযাপনের ছবি এবং 21শে আগস্ট যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশের উপরে গ্রেনেড হামলা হয়েছিল সেই গ্রেনেড হামলার ছবিও দেয়া হয়েছে। মূলত এই নিবন্ধে এই সংক্রান্ত বিবিসি যে প্রতিবেদনটা প্রকাশ করেছে, যাকে রেফার করেছে নর্থ ইস্ট নিউজ, সেই প্রতিবেদনে বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে বিবিসির প্রতিবেদনটা দেখে নিতে পারেন। সেখানে বলছে বিভুরঞ্জনের মৃত্যুর ঘটনায় আবার আলোচনায় বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত আক্ষেপ এবং অভিযোগ। বাংলাদেশের সাংবাদিকদের কি অবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, বেতন কাঠামো, অনেক বিষয় তারা তুলে এনেছে। সেখানে যেটা বলছিলাম যে ব্যাপারটা নিবন্ধটা ছাপা হয়েছিল আজকের পত্রিকায়, সেখানে মূলত কি লেখা হয়েছে? সেখানে মূলত লেখা হয়েছে 14 আগস্ট পাকিস্তানের জাতীয় দিবস কিভাবে ছোটবেলায় পালন করা হতো, তারপরে পাকিস্তান কেন্দ্রিক যে আলোচনা, তারপরে হচ্ছে পাকিস্তানের আমল শেষে বাংলাদেশের আমল আসার পরে আগস্ট মাস কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে, 15 আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, 21শে আগস্টে গ্রেনেড হামলা, 5 আগস্ট 2024-এ বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়, এই ঘটনাগুলো মানে তুলে আনা হয়েছে এবং সেটাকেই ঘটনাবহুল আগস্ট বলা হচ্ছে। এবং ঘটনাবহুল আগস্ট বলতে গিয়ে যেটা বললাম যে 47-এর 14 আগস্ট পাকিস্তানের এবং 15 আগস্ট ভারতের স্বাধীনতা এসেছিল ভ্রাতৃপ্রতিম দুই সম্প্রদায়ের রক্তাক্ত দাঙ্গায়। এই ব্যাপার যখন এসেছে তখন বলা আর একটা ব্যাপার, বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত নিষ্ঠুরতার শোকের মাস হিসেবে খ্যাত আগস্ট। 1975 সালের 15 আগস্ট রাষ্ট্রপ্রধান সহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। এরপরে আসে বিএনপি সরকার আমলে 2004 সালের 21 আগস্ট ঘটে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার নৃশংস ঘটনা। এরপরে 24-এর 5 আগস্ট আন্দোলনে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সরকার প্রধানকে সেনাবাহিনী দেশ ত্যাগ করতে বাধ্য করে, বিমানে করে দিল্লিতে পাঠিয়ে দেয়। এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু শেষে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কারণে সরকার এটাতে অখুশি হতে পারে, অখুশি হওয়ার কারণ যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে প্রায় 16 বছরের আর্থিক লুণ্ঠনকারী আত্মীয় স্বজনেরা দেশ ত্যাগের ফলে সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের একজন সদস্য ধরা পড়েনি তখন যেটা বলছে স্বীকার করতে হবে আগস্টের পর থেকে গত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি। দেশ বরং অরাজকতার কবলে, আইন শৃঙ্খলার অবনতি, মব সন্ত্রাস ইত্যাকার নানা ঘটনা প্রবাহে আশা জাগানিয়া কোনো ইতিবাচক পরিবর্তন সূচিত হয়নি। বরং মেটিকুলাস ডিজাইনের অংশীদারদের চাঁদাবাজি, মাস্তানিতে তাদের প্রতি মানুষের সমর্থন, সহানুভূতি অনেকটাই কমে এসেছে। মানুষ আস্থা হারিয়েছে।
রাজনৈতিক দল গঠন এবং সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা নিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম চালানো দেশবাসী সুনজরে দেখছে না। তাদের সমাবেশকে কেন্দ্র করে অনভিপ্রেত ঘটনাও ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনীর গুলিবর্ষণে প্রাণ হারিয়েছে তাদের প্রতিহত করতে যাওয়া সাধারণ মানুষ। নবীন ও অনিবন্ধিত দলটির কার্যক্রম চালাতে কেন সেনাবাহিনী তাদের ক্ষমতা প্রয়োগ করেছে, এই প্রশ্নগুলোও সেই লেখায় তুলে ধরা হয়েছে। আমার মনে হয়েছে যে মূলত ওই কারণেই সরকার অখুশি হতে পারে এই লেখাটার, যে কারণে চাপ প্রয়োগ করতে পারে এবং চাপ প্রয়োগ করে আজকের কাগজ যেন এই অনলাইন সংস্করণ থেকে এটা ফেলে দেয় সেটা নিশ্চিত করা হয়েছে। আজকের কাগজে এই শিরোনাম দিয়ে আমরাও সার্চ করেছিলাম, সেই সার্চের রেজাল্ট কি এসেছে আপনারা একটু দেখে নিন। আমরা যখন সার্চ করলাম আজকের পত্রিকাতে, সেখানে ইতিহাসের ঘটনাবহুল আগস্ট মাস দিয়ে সার্চ করলে আজকের পত্রিকা বলছে কিছু পাওয়া যায়নি, অর্থাৎ তাদের অনলাইন সংস্করণে এই ব্যাপারটা নেই। বিবিসি যে ব্যাপারগুলো তুলে আনছে, বিবিসি যে ব্যাপারগুলো যে বিষয়গুলো তুলে আনছে তাতে তারা বলছে যে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের এই মৃত্যু নিয়ে কোনো সাংবাদিকই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি, কেউই স্বাচ্ছন্দ্যে কথা বলতে চাননি। সেখানে বলা হচ্ছে যে এই মৃত্যু গণমাধ্যমের অবস্থাটা পরিষ্কার করেছে। বিভুরঞ্জন সরকারের আকস্মিক মৃত্যু এবং সাংবাদিকতার বর্তমান বাস্তবতা নিয়ে একাধিক গণমাধ্যমের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি, কিন্তু তারা এই বিষয়ে কথা বলাটা নিরাপদ কিংবা যথাযথ বলে মনে করছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস এই বিষয়ে বিবিসিকে বলেছেন, সেটা হচ্ছে যে তবে এর বাইরে এখনও সেলফ সেন্সরশিপ হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতায় 5 তারিখের পর, অর্থাৎ গত বছরের 5 আগস্টের পর আগে পরে কোনো গুণগত পরিবর্তন হয়নি তিনি বলছেন রুবায়েত ফেরদৌস। ভয়ের ফর্ম, ভয়ের কারণ, ভয়ের উৎস চেঞ্জ হয়েছে, ফলাফলে কোনো পরিবর্তন আসেনি এমনটা তিনি বলছেন। অর্থাৎ শেখ হাসিনা সরকারের থেকে এই সরকারের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র ফর্মটা চেঞ্জ হয়েছে। ভয় কাকে পাবে সেই লোকটা হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু বাস্তবতা চেঞ্জ হয়। তিনি বলেছেন যে আর্থিক চাপ ছাড়াও গণমাধ্যমগুলোকে সরকারের বিশেষ বাহিনী এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের চাপও সামলাতে হচ্ছে। তার ভাষায় আগে বিশেষ বাহিনী এডিটর লেভেলে কল দিত, এখন রিপোর্টারকে ফোন দেয় যে এটা করা যাবে না, অর্থাৎ সরাসরি এখন রিপোর্টারকে ফোন দেওয়া হয়, এমন বলছেন রুবায়েত ফেরদৌস। প্রেস উইংয়ের সমন্বয়হীনতা ও দায়িত্বের বাইরে প্রেস সচিবের বাড়তি কথা বলার অভ্যাসকেও রুবায়েত ফেরদৌস সাংবাদিকতার জন্য নেতিবাচক বিষয় এবং বাড়তি চাপ বলে মনে করছেন। বলছেন যে কথায় আসে স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন সবচেয়ে কম দেখা যায় তখন রাষ্ট্র ভালো চলে। প্রক্টরকে বেশি দেখা যাওয়া মানে ইউনিভার্সিটিতে গণ্ডগোল, মারামারি হচ্ছে। একইভাবে প্রেস সচিবকে যত কম দেখা যাবে তত বেশি গণমাধ্যমের স্বাধীনতা থাকবে বলে আমার মনে হচ্ছে। এই সংকট থেকে মুক্তির জন্য সত্যনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে একটা মজবুত ঐক্য গড়ে তোলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমনটাও রুবায়েত ফেরদৌস বলছেন। এবং বিবিসি এই প্রতিবেদন তৈরিতে একটা ছবি ব্যবহার করেছে, ছবিটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে লেখা জার্নালিজম ইজ নট ক্রাইম। সেই ছবির ক্যাপশনে তারা যেটা লিখেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে লিখেছে বাংলাদেশের সাংবাদিকরা তাদের নিজেদের পেশাগত শোষণ ও নিপীড়ন নিয়ে কথা বলতে পারেন না, এমন অভিযোগও রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীনতা ভোগ করতে পারছেন না, গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না। গণমাধ্যমকে মানে যেটা প্রফেসর রুবায়েত ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং সুজনের সদস্যও বটে, তিনি বলছেন যে শুধুমাত্র ইয়াটা চেঞ্জ হয়েছে, ফর্মটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ গণমাধ্যমকে চাপ প্রয়োগ করার ফর্মটা চেঞ্জ হয়েছে, কিন্তু মানে বাস্তবতাটা চেঞ্জ হয়নি। আওয়ামী লীগের আমলে যেভাবে গণমাধ্যমকে শোষণ নিপীড়ন করা হতো এখনও ঠিক সেইভাবেই হচ্ছে, একটু হয়তো ভিন্ন ওয়েতে হচ্ছে। আগে সম্পাদককে ফোন করা হতো, এখন সরাসরি সাংবাদিককে ফোন করা হচ্ছে। এই যে অভিযোগগুলো আসছে এবং নর্থ ইস্ট নিউজ, বিবিসি বাংলা যে ব্যাপারগুলো তুলে আনছে, এই ব্যাপারগুলো সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, গুরুত্বপূর্ণ মানে বিব্রতকর ব্যাপার হয়ে দাঁড়াবে। বিশেষ করে যেটা বললাম যে আগস্টের মানে ঘটনাবহুল আগস্ট, এই লেখাতে আগস্টের
ইতিহাসের বর্ণনা, আর শেষে আমাদের প্রত্যাশা অনুযায়ী এই 1 বছরে আমরা পাচ্ছি না, এটুকুই লেখা। তাহলে এখানে সরকারের বেজার হওয়া কিংবা সরকারের গোস্বা করার কি থাকতে পারে, যার কারণে পত্রিকাকে চাপ দিয়ে সেই লেখা অনলাইন মাধ্যম থেকে সরিয়ে ফেলাতে হবে, সেটা খুব একটা বোধগম্য নয়। যদিও বললাম যে শেষ দিকে যেভাবে সরকারের এই গত 1 বছরের বাস্তবতাকে বলা হয়েছে এবং আগের তুলনায় কোনো পরিবর্তন হয়নি এটা বলা হয়েছে, সম্ভবত প্রেস উইং চায়নি যে এরকম একটা লিখিত ডকুমেন্টস সরকারের বিরুদ্ধে যেটা যায় সেটা থাকুক, সেই কারণে হয়তো চাপ প্রয়োগ করা হতে পারে। কিন্তু আন্তর্জাতিকভাবে এবং বিবিসির মতো প্রতিষ্ঠান যখন এই ধরনের প্রতিবেদন তৈরি করছে, আমার মনে হয় যে প্রেস উইংয়ের ব্যাপারটা পরিষ্কার করা উচিত এবং তাদের অবস্থান পরিষ্কার করে বলা উচিত যে এই ধরনের কোনো চাপ প্রয়োগের সঙ্গে তারা জড়িত নন। যদি পত্রিকা নিজে থেকে এই ধরনের ব্যাপারগুলো অনলাইন থেকে ফেলে দিয়ে থাকে, তাহলে সেই খবরটা যেন তারা আবার রিস্টোর করে, আবার যেন সেটা পড়তে পারে, যেন এটা প্রতিষ্ঠিত হয় যে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনোভাবেই হস্তক্ষেপ করছে না। যে লেখাটা ছাপা পত্রিকায় ছাপা হয়ে গেছে সেটা তো ডকুমেন্টস হয়েই গেছে, তো অনলাইন থেকে সরিয়ে কি এমন ঘটনা ঘটানো যাবে সেটাও বোধগম্য নয়। দর্শক, আপনার কি মনে হয়? সব মিলিয়ে এই যে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হলো ব্যাপারটা এবং বিভুরঞ্জন সরকারের মৃত্যুর পেছনে এই ধরনের চাপ কাজ করতে পারে, সেই সন্দেহ যখন ইন্টারন্যাশনাল পত্রিকা থেকে আসছে, তখন সেটা কি সরকারের জন্য খুবই বিব্রতকর ব্যাপার নয়? আমার মনে হয় যে সরকার এই ধরনের বিব্রতকর পরিস্থিতি ফেস করবে এবং সত্যটা জনগণকে জানিয়ে আশ্বস্ত করবে যে সরকার এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।